ঘরোয়া পরিবেশে বিকশিত হয়েছিল সুকুমার রায় ননসেন্স ক্লাব ও 32.5 ভাজার আসর। নামে লঘু হলেও কাজকর্ম ছিল গুরুগম্ভীর, গুরুত্বপূর্ণ। সাহিত্য আলোচনা থেকে দেশ হিতৈষণা এক ব্যাপ্ত পরিসরকে আত্মস্থ করতে চেয়েছেন যুবক সুকুমার। আমরা থেমেছিলাম 1911 সালে। জানিয়েছিলাম উপেন্দ্র কিশোরের বড় ছেলে বিদেশ যাচ্ছেন। এস আরাবিয়া নামক একটি জাহাজে অক্টোবর মাসে যাত্রারম্ভ, গন্তব্য লন্ডন। ফিরে আসবেন 1913-তে। এই 2 বছরের মধ্যে শিখে ফেলবেন অনেক কিছু, যার মধ্যে অন্যতম ফটোগ্রাফি আর প্রিন্টিংয়ের প্রযুক্তি হাল হকিকতের সঙ্গে হাতে কলমে পরিচিতি। এ তো গেল নেওয়ার দিক। এর পাশাপাশি ছিল দেওয়া। সেটা কি? না, উপেন্দ্র কিশোর উদ্ভাবিত উন্নততর হাফ টোনের কাজ লন্ডনের বিশেষজ্ঞদের সামনে পেশ করা। কাঠের ওপর খোদাই করা ব্লকে ছাপার বদলে তামা ও দস্তাপাত খোদাই করে ছাপলে যে কোনো ছবি আরও ভালোভাবে ফুটে ওঠে, এই মূল সত্যকে কাজে লাগিয়ে হাফ টোন ব্লক নির্মাণের নির্দিষ্ট নিয়ম প্রণয়ন করেন উপেন্দ্র কিশোর। তাও এমন একটা সময়ে যখন ইউরোপে কেউ এই বিষয়ে সেভাবে কোনো তত্ত্ব দাঁড় করাতে পারেননি। যা কিছু হতো সব অনুমানের ওপর। উপেন্দ্র কিশোর স্ব-উদ্ভাবিত রীতিকে শুধু নিজের কাজে লাগালেন না, এই নিয়ে পেনরোজ পিক্টোরিয়াল অ্যানুয়াল নামক একটি পত্রিকা, যাকে মুদ্রণ জগতের বাইবেল বলে মনে করা হয়, সেখানে সাকুল্যে 9টি গবেষণাধর্মী প্রবন্ধও লিখলেন। সুকুমার চেয়েছিলেন বাবার এই আবিষ্কারকে আরও ব্যাপকভাবে প্রচার করতে। সে কাজে বলা বাহুল্য তিনি সফলও হন। লন্ডনে পৌঁছে সুকুমার ভর্তি হন স্কুল অফ ফটো এনগ্রেভিং অ্যান্ড লিথোগ্রাফিতে। ঘুরে বেড়ান বিভিন্ন কারখানা, ল্যাবরেটরি ও স্টুডিওতে। নেড়ে চেড়ে দেখেন ফ্যাক্টরির কাজ, প্রদর্শনীতে অংশ নেন, বুঝে নিতে চান কৃৎকৌশল। পরের বছর নাম লেখান ম্যানচেস্টার স্কুল অফ টেকনোলজিতে। অভিজ্ঞতার কথা, বিদেশ যাপনের সুবিধা অসুবিধার কথা বাবা মাকে লিখে পাঠান। টাই পড়া সমস্যা থেকে কিউ গার্ডেন্স ভ্রমণ, সব কিছু আন্তরিকভাবে তুলে ধরেন চিঠিতে। ততদিনে উপেন্দ্র কিশোর সন্দেশ পত্রিকা সম্পাদনা শুরু করেছেন 1913 সালে। সুকুমার প্রবাসে বসেই লিখতেন ছড়া, আঁকতেন ছবি, তারপর ডাকযোগে সেসব পাঠিয়ে দিতেন। ইতিমধ্যে কাজের মেয়াদ ফুরল, অভিজ্ঞতার ভাড়ারও ততদিনে ভরে উঠেছে। ডিগ্রি লিস্টে জুড়েছে নতুন একটি নাম, FRPS। সেই সময় আর কোনো ভারতীয় উপাধি লাভ করেননি। যাই হোক, দেশে ফিরে বাবার হাতে তৈরি ইউ রায় অ্যান্ড সন্সের কাজে নিজেকে নিয়োজিত করেন সুকুমার। কিছুদিন বাদে সুপ্রভা দেবীকে বিবাহ, সপরিবারে 100 নম্বর গড়পার রোডের বাড়িতে চলে আসা। 2 বছর বাদে উপেন্দ্র কিশোরের মৃত্যু। 28 বছরের সুকুমারের কাঁধে তখন অনেক দায়িত্ব। একদিকে পরিবার, অন্যদিকে বাবার প্রতিষ্ঠিত ছাপাখানা, পত্রিকা সম্পাদনা, পাশাপাশি ব্রাহ্ম সমাজের সঙ্গেও নিবিড়ভাবে যুক্ত তিনি। সেই ননসেন্স ক্লাবের সময় থেকে কিশোর যুবকদের সঙ্গে হাতে হাত মিলিয়ে ব্রাহ্ম সমাজের যুব শাখার পুনরুজ্জীবন ঘটিয়েছিলেন। ততদিনে প্রবাসীর মতো পত্রিকার সঙ্গেও আন্তরিক যোগ তৈরি হয়েছে, লিখেছেন। আসরে যোগ দিচ্ছেন, সেই সুবাদে নিজের চারদিকেও তৈরি হচ্ছে বলয়, জমে উঠছে রসচক্র। সেই আগের মতোই যোগ দিচ্ছেন শিল্প সংস্কৃতির একাধিক ব্যক্তিত্ব। কেউ সঙ্গীতানুরাগী, কেউ সাহিত্যিক, কেউ চিত্রশিল্পী। কালিদাস নাগ, অজিত কুমার চক্রবর্তী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, কিরণ শঙ্কর রায়, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়। গুণী সমাগমের গড়পার রোডের বাড়িটি প্রতিদিন সরগম। গান বাজনা, কবিতা পাঠ, দেশি বিদেশি সাহিত্যালোচনা, অভিনয়, রসালাপ, নানা রসে ভরে উঠত আড্ডাচক্র। শুধু আলাপ বিলাপ নয়, আসরে আলোচনাও ছিল বহুদা বিভক্ত। বাংলার পাটশিল্প থেকে স্বামী বিবেকানন্দ, আঞ্চলিক ভাষা থেকে প্লেটোর নন্দনতত্ত্ব, সব কিছু অক্লেশে ঠাঁই পেত। আর উড়ে এসে জুড়ে বসত প্রচুর খাবার। বাঙালির আড্ডা সুখাদ্য ছাড়া যেমন বেমানান, তেমন অসম্পূর্ণ। তেলে ভাজা, মিষ্টি, চা ভেতর রায়বাড়ির হেসেল থেকে থেকে সরবরাহ হতো। এতটাই অফুরান ছিল যে তার পরিমাণ যে আদিতে রাখা আড্ডার নাম মানডে ক্লাব, যেহেতু সোমবার বসত, অপভ্রষ্ট হয়ে দাঁড়ায় মন্ডা ক্লাবে। খাবার আর খবর দুই চলত সমানুপাতে। তাই মানডে নামের পাঞ্চে ব্যাপারটি সুকুমার মেনে নিতে পারেননি, তাকে মন্ডা মিঠাই করে তোলেন। গভীর তাত্ত্বিক আলোচনার পাশাপাশি আড্ডা জুড়ে ছিল ভরপুর বিনোদন, আর এই বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছিল প্যারোডি। আমাদের প্রথাগত ও পরিচিত সিরিয়াস ক্লাব কিংবা সংঘে যে মর্মে নোটিশ জারি করা হয়, সেই ভঙ্গিটি ব্যঙ্গ করে মন্ডা ক্লাবের মুখপত্র 32.5 ভাজায় বিজ্ঞপ্তি ছাপা হতো। একবার সম্পাদক শিশির কুমার দত্ত
কোনো একটি সংখ্যায় লেখেন, সম্প্রতি ক্লাবের সর্বজনীন স্বীকৃত সম্পাদক রূপে আমি অধিকারী উপাধি গ্রহণ করিয়াছি। ইহাতে কোনো ঈর্ষাপরায়ণ সভ্য অসঙ্গতভাবে আপত্তি করিতেছেন। কালিদাসবাবু আপত্তি করিতে চান করুন, কিন্তু আমি স্বপজ্জিত উপাধি ছাড়ব না। এই রূপ অন্যায়ের আপত্তিকর বিশেষ প্রতিবাদ বাঞ্ছনীয়। অনেক হিসাব করিয়া দেখিলাম, আগামীকাল মঙ্গলবার 21শে আগস্ট, বাংলার তারিখ জানি না, আমাদের ক্লাবের জন্মদিন, অর্থাৎ প্রায় জন্মদিন। ওই দিনই সন্ধ্যার সময় 100 নম্বর গড়পাড় রোড অর্থাৎ কালবোবা স্কুলের পশ্চাতে সুকুমার বাবু নামক ক্লাবের প্রাচীন সভ্যের বাড়িতে সভার আয়োজন হইয়াছে। বক্তা প্রায় সকলে, সভাপতি আপনি, বিষয় গম্ভীর, সুতরাং খুব জমিবার সম্ভাবনা। আসিবার সময় একখানা সেকেন্ড ক্লাস গাড়ি সঙ্গে আনিবেন। আমায় ফিরিবার পথে নামাইয়া দিতে হবে। খাওয়া গুরুতর হইবার আশঙ্কা আছে। ইতি শশব্যস্ত শিশির কুমার দত্তাধিকারী, সুযোগ্য সম্পাদক। পুরনো বানান অপরিবর্তিত। বাইরের ধাঁচাটি সাবেকি নোটিশের আদলে গড়া, কিন্তু ভেতরে মজা ও কৌতুকে লাবণ্য ছড়ানো। বিজ্ঞপ্তির পাশাপাশি আমন্ত্রণপত্রেও প্যারোডির ছোঁয়া। কবি ও গীতিকারদের প্রসিদ্ধ কবিতা ও গানই মূলত টার্গেট, আর সেই ছন্দে গাথা হতো ব্যঙ্গ কৌতুক। রবীন্দ্রনাথের আমাদের শান্তিনিকেতনের সুরে গান বেঁধেছিলেন মন্ডা ক্লাবের অন্যতম সভ্য সত্যেন্দ্রনাথ দত্ত। মন্ডা সম্মিলন, আমাদের মন্ডা সম্মিলন, আরে না তা না না, আমাদের মন্ডে সম্মিলন, আমাদের হুল্লোড়ি কুপন, তার উড়ো চিঠি তারা, মোদের ঘোড়ার পাড়া পাড়া। কবু পশুশালে হাসপাতালে আজব আমন্ত্রণ, কবু কলেজ ঘাটে ধাপার মাঠে ভোজের আকর্ষণ। প্যারোডি চলছে আর সুকুমার রায় নেই, এটা কখনো হতে পারে? মজার ছলে বেশ কয়েকটি রসসিক্ত আমন্ত্রণপত্র লিখেছিলেন তিনি। নিশানা সেই রবীন্দ্রনাথ। পূজা পর্যায়ের বিখ্যাত গান মেঘ বলেছে যাবো যাবোর আদলে সুকুমার লেখেন, কেউ বলেছে খাবো খাবো, কেউ বলেছে খাই, সবাই মিলে গোল তুলেছে আমি তো আর নাই। ছোটকু বলে রইনু চুপে কমাস ধরে কাহিল রূপে, জঙ্গলি বলে রামছাগলের মাংস খেতে চায়। যতই বলি সবুর করো, কেউ শোনে না কালা, জীবন বলে কোমর বেঁধে কোথায় লুচির থালা। খোদন বলে রেগে মেগে ভীষণ রোষে বিষম লেগে, বিশুদ্ধে কাল গড়পাড়েতে হাজির যেন পায়। ক্লাবের আসর মাঝে মধ্যে নিস্তরঙ্গ হতো। হয়তো ব্যক্তিগত কাজের চাপে কেউ আসতে পারছেন না, তখন বকাঝোকা নয়, প্যারোডির চিমটি কেটেই আড্ডার আসর তরঙ্গ তুলতেন সুকুমার। একবার যেমন সম্পাদক শিশির কুমার দত্তের অনুপস্থিতি নিয়ে বেঁধেছিলেন বিজ্ঞপ্তির ছড়া। সম্পাদক বেয়াকুব কোথায় যে দিয়েছে ডুব, এদিকেতে হায় হায় ক্লাবটি তো যায় যায়। তাই বলি সোমবারে মদগৃহ গড়পাড়ে দিলে সবে পদধূলি, ক্লাবটিরে ঠেলে তুলি। রকমারি পুঁথিকত নিজ নিজ রুচিমতো আনিবেন, সাথে সবে কিছু কিছু পাঠ হবে। করজোড়ে বারবার নিবে দিচ্ছে সুকুমার। এর প্রত্যুত্তরে শিশির কুমারও ছুড়ে দেন যোগ্য জবাব, আমি অর্থাৎ সেক্রেটারি মাস 3 কলকাতা ছাড়ি, যে গিয়েছি অন্য দেশে অমনি কি সব গেছে ফেসে। বদলে গেছে ক্লাবের হাওয়া, কাজের মধ্যে কেবল খাওয়া। চিন্তা নয়কো গভীর বিষয়, আমার প্রাণে এইসব বিষয়। এখন থেকে সমঝে রাখো, এ সমস্ত আর চলবে না কো। আমি আবার এইছি ঘুরে, তান ধরেছি সাবেক সুরে। মঙ্গলবার আমার বাসায়, আর থেকো না ভোজের আশায়। শুনবে এসো সুপ্রবন্ধ, গিরিজার বিবেকানন্দ। শুধু পদ্য নয়, বিশুদ্ধ গদ্যেও চলত ঠাট্টা তামাশা। কোনো একটি সংখ্যায় ছাপা হয়, শুভ সংবাদ, সম্পাদক জীবিত আছেন, আগামী সোমবার 25 নম্বর সুকিয়া স্ট্রিটে 6 ঘটিকার সময় তাহার শ্রীমুখ চন্দ্র দর্শনার্থে ভক্ত সমাগম হইবে। এই ক্লাবের থিম সং ছিল রবীন্দ্রনাথের আমরা লক্ষ্মী ছাড়ার দল। গড়পাড়ে দোতলায় বসার ঘরে আসর শুরুর আগে এই গানের তালে তালে সকলে মিলে একচোট নেচে নিতেন। যে খাবারের রেবাক সাজাতে সাজাতে রায়বাড়িতে বউদের মাথায় ঘনাতো দুশ্চিন্তা, সমবেত নৃত্যের চোটে ছাদটাই না ভেঙে পড়ে। আসরে অন্তপুরে মেয়েরা সরাসরি যোগ না দিলেও উপলক্ষ হয়ে উঠেছিলেন। সুবিনয় রায়ের বিয়ে ঠিক হলো মধ্যপ্রদেশের নামজাদা ডাক্তার লক্ষ্মীনারায়ণ চৌধুরীর মেয়ে পুষ্পলতা বা পুশুর সঙ্গে। ততদিনে সুকুমার বিবাহিত। স্ত্রী সুপ্রভা দেবীর ডাকনাম ছিল টুলু, তাই দুই বউয়ের নাম মিলিয়ে লেখা হলো নিমন্ত্রণপত্র। আসছে কাল শনিবার অপরাহ্নে 4:30 আসিয়া মোদের বাড়ি, শুভপদ ধূলিঝাড়ি, কৃতার্থ করিলে সবে, টুলু পুষু খুশি হবে। তার লেখা গান কবিতা মন্ডা ক্লাবের মার্কেটে বিদ্ধ হচ্ছে দেখে রবীন্দ্রনাথও এতটুকু অপ্রসন্ন হননি। উল্টে 1917 সালে সম্মেলনের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা
তিনি প্রসন্ন চিত্তেই গ্রহণ করেছিলেন। 1919 সাল পর্যন্ত এই ক্লাব জমজমাট ছিল। এরপর কালাজ্বরে আক্রান্ত হন সুকুমার রায়। দীর্ঘ 2.5 বছর রোগশয্যায় থাকেন। মোটা তাকিয়ার ভর দিয়ে উপুড় হয়ে শুয়ে আঁকতেন ও লিখতেন। ওই অবস্থাতে ঘরটিকে করে তুলেছিলেন সন্দেশে প্রাণকেন্দ্র। বিছানায় শুয়ে বসে ভাই সুবিনয়ের সঙ্গে চালাতেন আলোচনা, কখনো ইউ রায় অ্যান্ড সন্স নিয়ে, কখনো জটিল বৈষয়িক সমস্যা নিয়ে। শরীর ভাঙছিল। প্রাণের আরাম যোগাতেন ক্ষিতিমোহন সেন, শোনাতেন ভক্তিকথা, আর গান শোনাতে আসতেন স্বয়ং রবীন্দ্রনাথ। শেষ দিন গেয়েছিলেন, দুঃখ এ নয় সুখ নহে গো, গভীর শান্তি এ যে। এরপরে প্রথম প্রভাবেই সূর্য অস্ত যায়, ঘনিয়ে আসে ঘুমের ঘোর, গানের পালাটিও সাঙ্গ হয়। সুকুমারের মৃত্যুর পর রবীন্দ্রনাথ সুপ্রভাকে পাঠান স্বহস্তে লেখা একটি কবিতা, শেষ নাহি যে শেষ কথা কে বলবে, আঘাত হয়ে দেখা দিলে আগুন হয়ে জ্বলবে। ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।